আমার রাতের ট্রেন, মা বলিলেন ঘুমো তুই, ডেকে দেব সময়ের আগে। বহুদিন কেটে গেছে, এখনও সময়ের আগে আমাকে সবাই কেন ডাকে? হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাসের ভূমিকায় এই সুন্দর কবিতাটি লেখা আছে। উপন্যাসের মূল চরিত্রের শৈশব স্মৃতি ও মায়ের প্রতি ভালোবাসার একটি আবেগঘন উক্তি এটি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই সময়ের দুজন গুণী ও মেধাবী চলচ্চিত্র নির্মাতা। এবার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে প্রশংসিত এবং ব্যবসা সফল চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস ও দমের নির্মাতা তারা। আছেন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রিদওয়ান রনি, এবং আরও উপস্থিত আছেন চিত্রনাট্যকার, নির্মাতা ও প্রযোজক তানিম নূর। চলুন কথা বলি তাদের সাথে। কেমন আছেন আপনারা? এই তো ভালো আছি। কি অবস্থা? জি, আমি প্রথমেই আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই। আপনাদের ছবি খুব ভালোই হচ্ছে। তো আমি রিদওয়ান রনিকে দিয়ে আসতে চাই যে চোরাবালি থেকে দম, একটা দীর্ঘ সময়, একটা দীর্ঘ লম্বা সফর, কেমন ছিল এই জার্নিটা? সিনেমার জার্নি তো সবসময় আনন্দদায়ক, জি, যত কষ্টই হোক সেটা আনন্দের। চোরাবালি আমার প্রথম চলচ্চিত্র, সেটার একটা বক্তব্য ছিল। দম আমার তৃতীয় চলচ্চিত্র, মাঝখানে আইসক্রিম করেছিলাম, এটারও একটা বক্তব্য আছে। জি, অ্যাজ এ ফিল্ম মেকার তো আসলে কিছু না কিছু বলতে চাই সিনেমা দিয়ে। তো এক একটা সময় জীবনের এক একটা উপলব্ধি তৈরি হয়, মনে হয় যে এটা এখন বলবো, এটা বলার জন্য অস্থির হয়ে থাকি। এবার যদিও গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, 10 বছর আইসক্রিমের পর। রাইট, কারণ হচ্ছে যে এই যে বললেন যে চরকির সাথে জড়িত থাকার ফলে প্রডিউসিংয়ের সাথে জড়িত ছিলাম দীর্ঘদিন, নানান ফর্মে সিনেমার সাথেই যুক্ত ছিলাম। তারিম ভাইরও গত ঈদে উৎসব সিনেমাটা খুব ব্যাপক সফলতা পায়, সেটার সাথেও চরকি একটা পার্টি ছিল। তো কোনো না কোনো ফর্মে সিনেমার সাথে জড়িত ছিলাম, কিন্তু নিজের নির্মাণের ক্ষুধা তো সবসময় থাকে। তো দমটা একটু দম নিয়েই করলাম আর কি। সত্য ঘটনা নিয়ে নির্মিত দম, এটা কি এই যে সত্য ঘটনা অবলম্বন, এটাই কি আপনার প্রথম ছবি, মানে এই তিনটি ছবির মধ্যে? এর আগে মানে বেসড অন ট্রু ইভেন্ট, ট্রু স্টোরি টেলিভিশনে আমার অনেক কাজ করা হয়েছে, কিন্তু সিনেমায় বেসড অন ট্রু স্টোরি এটা আসলে এটা মানে খুবই ইন্সপায়ারিং একটা গল্প। আমি যখন পড়ি, প্রথম আলোর ঈদ সংখ্যায় এটা বের হয়, একটা মানুষের জীবনের অদ্ভুত, বাংলাদেশি মানুষ যে কত শক্তিশালী হতে পারে, সারা পৃথিবী জয় করে নিয়ে আসতে পারে, ওইটা আমাকে খুব ইন্সপায়ার করে। এটা আমি বলতে পারি এটা হচ্ছে সবচেয়ে বেশি কাছ থেকে নেওয়া আর কি দম। জি, নিশ্চয়ই আমরা আরও আলোচনা শুনবো। আমরা তামিম নূরের কাছে আসতে চাই যে আপনি গল্প উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র নির্মাণ করে থাকেন সাধারণত, কিন্তু গল্প উপন্যাসকে আপনি হুবহু অনুসরণ করেন না। বনলতা এক্সপ্রেসের ক্ষেত্রে কি তাই হয়েছে? শুধু সেটা আমি না, পৃথিবীর কেউই করে না, কারণ সিনেমা একটা মাধ্যম, উপন্যাস আরেকটা মাধ্যম। তো যখন আপনি একটা মানে গল্প উপন্যাস থেকে অ্যাডাপ্ট করবেন, তখন কিন্তু সেটার কিছু পরিবর্তন হয়। আমরা যদি আমাদের সত্যজিৎ রায়ের কথা দেখি, তাহলে ওনার অপরাজিত বা পথের পাঁচালী উপন্যাসগুলো যদি আমরা পড়ি, তাহলে কিন্তু দেখবো সেখান থেকে ওনার ছবিগুলো কিন্তু অনেকাংশেই আলাদা। জি, বা তো এটা আসলে পৃথিবীর যারাই করছে সবাই এরকম ভাবেই কিন্তু করে কম বেশি। জি, জি, জি। তো বনলতা এক্সপ্রেস, হুমায়ূন আহমেদের যে আপনি বলছেন, হুমায়ূন আহমেদের উপন্যাস, কিছুক্ষণ উপন্যাসের আমরা বলবো কি যে মানে অ্যাডাপ্টেশন বলতে পারি, রূপান্তর বলবো। জি জি জি, অ্যাডাপ্টেশন। জি জি জি, জি। তো রিদওয়ান রনি, এই যে শহরে মাত্র অল্প কিছু সিনেপ্লেক্স, তারপরে চলচ্চিত্র নির্মাণের ঝুঁকি কেন নেন প্রযোজকেরা? ঝুঁকি তো চলচ্চিত্র নির্মাণে সবসময় থাকে, জি, এবং সারা পৃথিবীতেই হলিউডে কি ঝুঁকি নাই যারা চলচ্চিত্র নির্মাণ করছেন। চলচ্চিত্র এমন একটা, যেহেতু সবগুলো আর্ট ফর্মের মিক্স, এখানে কারো কোনোটা ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কিন্তু আমাদের দেশে একটা কমন যন্ত্রণা এটা আমাদের সবার মধ্যে আছে, সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশনটা। আমরা যেভাবে চলচ্চিত্রটা নির্মাণ করার চেষ্টা করি, আমি শিওর তানিম ভাইও একমত হবে, যে আমরা দর্শকের কথা চিন্তা করে, দর্শক যেন একটা খুব ওই সময়টা যেন তার যাপিত জীবনের সমস্ত কিছু থেকে বের হয়ে আসে, একটা গল্পে বুধ হতে পারে। তো এই জন্য কিন্তু আমরা চলচ্চিত্র নির্মাণ করি, আমাদের নিজেদের বক্তব্যটাও এটার মধ্যে দিয়েই তুলে ধরি। কিন্তু একটা সুন্দর পরিবেশে সে এসে যে গল্পটা দেখবে, সেটার জন্য পরিবেশটা আসলে আমরা নিশ্চিত করতে পারছি না, এটা আমাদের যন্ত্রণা। আমি সেটাই বলছি যে হলে যেহেতু যেখানে কম, আমি যদি সিনেপ্লেক্সের কথাই বলি, তো শুধু সিনেপ্লেক্স দিয়ে তো একটা ছবির ব্যবসা হবে না। এবং এই ঈদে যদি আপনি দেখেন যে প্রথম সপ্তাহে তানিম ভাইয়ের সিনেমারও, বনলতা এক্সপ্রেসের টিকিট পাওয়া যাচ্ছে না, দমেরও টিকিট পাওয়া যাচ্ছে না। আমি পাইনি, আমি ব্যক্তিগতভাবে পাইনি। তো এই যে প্রথম সপ্তাহে যে দর্শকের যে একটা
আগ্রহ থাকে, জি। দর্শক যখন টিকিট পায় না কিন্তু কত পার্সেন্ট দর্শক আবার রিকারিং হয়, নিশ্চয়ই কেউ কেউ আবার ঝরে যায়। জি। কিন্তু যদি আসলে অনেকগুলো মাল্টিপ্লেক্স থাকতো অথবা হ্যাঁ। ছবি দেখার ভালো ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু প্রথম সপ্তাহেই দেখা যেত যে লগ্নির একটা বড় জি, অংশ জি, কিন্তু উঠে নিশ্চয়ই। আসতো এবং আরো সিনেমা আমরা বানাতে পারতাম। তাছাড়া ছবি নিয়ে পরিবার নিয়ে একটা হলে যাওয়ার যে একটা আগ্রহ বা যে একটা মুড তৈরি থাকে, তারপর তো সে নষ্ট হয়ে যেতে পারে। আপনি একটা এখানে রনিভার সাথে যোগ করতে চাই, বাহুবলী 2 যখন মুক্তি পেল তখন প্রথম দিন 1 কোটি মানুষ সেটা দেখছে। জি। পাওয়া যায়। তা আমাদের তো আসলে প্রথম দিনে দেখা যাবে যে কত 15-20 হাজার সব ছবি যদি আমরা অ্যাড করি সিনেপ্লেক্সে, তাহলে আমরা দেখব আসলে কতজন দর্শক দেখছে। 64 জেলায় যদি 64টা থাকতো খালি এখন চিন্তা। জি জি, আমি সেটাই বলছিলাম। তো এই যে প্রথাগত নিয়মের বাইরে আমাদের নতুন ভাবনার যে চলচ্চিত্র হচ্ছে, তার এমনি কতটা গণমানুষের চলচ্চিত্র হয়ে উঠছে, মানে আমি বলতে চাইছি যে হলের যে লোকেশন আমি বলি, পরিবেশ কিংবা টিকিটের মূল্য মধ্যবিত্ত বা নিম্নবিত্তের আওতায় আছে বলে মনে করেন? জি, আমি মনে করি আছে, কারণ বিভিন্ন রকমের হল আছে। আপনার সিনেপ্লেক্স যেমন আছে, মানে মাল্টিপ্লেক্স যেমন আছে, সিঙ্গেল হলও আছে, সেখানে কিন্তু তুলনামূলকভাবে টিকিটের দাম কম, যদিও সেগুলোর ব্যবস্থাপনা বা মানে প্রজেকশন সিস্টেম, সাউন্ড এগুলো তেমন একটা ভালো না, কিন্তু আছে। আর এখনো আসলে যেই সময় আর কি, আমার মনে হয় না যে খুব বেশি মানে টিকিটের দাম ঠিকই আছে আমার মনে হয়। না, যেহেতু আপনি মানে একেবারে পরিচিত গল্প উপন্যাস নিয়ে কাজ করছেন, তো স্বাভাবিকভাবে সেটা তো আমাদের ছবি বা জি, 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 গণমানুষের অবশ্যই। ছবি। মানে আমি যে দমের কথা বলি, দমও তো আমাদের গল্প। তো এই গল্পগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে রেজন রানী? না, একটা বিষয় হচ্ছে যে দর্শক যখন হলে আসেন, জি। অথবা লম্বা লাইন ধরে দাঁড়িয়ে টিকিট কাটেন, অথবা অনলাইনে টিকিট ছাড়ার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে টিকিট শেষ হয়ে যায়, তার মানে আমরা কিন্তু এখানে বুঝলাম যে আগ্রহের শেষ নেই, আগ্রহ প্রচন্ড আছে। এখন এটা আসলে ঢাকা বেজ অথবা কয়েকটা শহর বেজ হয়ে তো লাভ হচ্ছে না। আবার শুধু ঈদ কেন্দ্রিক। হ্যাঁ, তো গণমানুষের যেটা বললেন, গণমানুষ তো আসলে মানুষের কাছাকাছি যে কিন্তু আমাদের পৌঁছানোটা আসলে ইম্পর্টেন্ট। জি। তো এই যে একই ধরনের দর্শক কিন্তু আপনি বরিশাল বলেন, পাবনা বলেন, অথবা অন্য জায়গায় বলেন, থানা শহরগুলোতে বলেন, গ্রামে বলেন, প্রত্যেকে আছে কিন্তু। এবং এখন তো ইন্টারনেটের সহজলভ্যতার ফলে কিন্তু সারা পৃথিবীর সিনেমা কিন্তু তারা এখন দেখার সুযোগ পাচ্ছে, কম্পেয়ার করতে পারছে। কাজেই মার্কেট বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আসলে মার্কেট সাইজটা কিন্তু তৈরি হয়েছে। জি জি। শুধুমাত্র এটা আমরা ডিমান্ডটা ফুলফিল করতে পারছি না। আমি সেটাই বলছি, এত স্ট্রাগল করে এত কষ্ট করে একটা ছবি নির্মাণ করেন। আমি যদি আপনার কথাই বলি, আপনি সেই কোথায় যে কাজাকিস্তানে যে শুটিং করেছেন, আপনি সেইখান থেকে এত রিস্ক নিয়ে ছবি নির্মাণ করে এসে যখন এই ছবি নিয়ে বিতর্ক তৈরি করা হয় বা এই যে প্রপার ডিস্ট্রিবিউশন হচ্ছে না, হতাশ লাগে না? এখন এক ধরনের তো হতাশা আছে, কিন্তু আসলে এগুলো মিলেই তো আমাদের জীবন। আমরা বিশ্বাস করি সিনেমার মার্কেট আস্তে আস্তে, এই যে আমরা এখন যে কষ্টটা করছি, আজ থেকে 10 বছর পরে আমাদের পরবর্তী জেনারেশনের কোনো নির্মাতা হয়তো আর একটু সুবিধা পাবে। জি জি। একদম একদম। তো ওই জায়গাটাই হচ্ছে ওই আমাদের পথটা আশা তৈরি ভরসার হচ্ছে। জায়গা আর কি। জি জি। তো এই যে তানিম নূর, মানে কি ধরনের ব্যবস্থাপনার মধ্য দিয়ে গেলে, আমি আবারও মানে বললাম, এই প্রশ্ন করলাম আপনার কাছে, যে সিনেপ্লেক্সগুলোতে প্রযোজকের শেয়ার থাকে 31%। আপনি বলছিলেন কথা প্রসঙ্গে যে কোনো সিনেমা যদি 1 কোটি টাকার বিজনেস করে, সেক্ষেত্রে প্রযোজক পাবে আপনার 31 প্রথম সপ্তাহে টাকা। হ্যাঁ, এটা ফার্স্ট উইকে, আচ্ছা আচ্ছা। তারপরে তারপরে সেটা কমতে থাকবে, কিছু কমতে থাকবে। জমতে থাকবে, পারবেন। তো মানে এই যে সিস্টেমে একটা প্রযোজক অর্থলগ্নি করছে, আপনারা কষ্ট করে ছবি নির্মাণ করছেন, একটা দীর্ঘ সময় ধরে টাইম ইনভেস্ট করছেন, এটার উপযোগিতা বা এটার যে ফিডব্যাক, সেটা আসলে কেমন হওয়া উচিত বা কেমন হচ্ছে? এটা নিয়ে আসলে আমার মনে হয় আমাদের আরো সবার একসাথে বসে চিন্তা ভাবনা করে জি। কাজটা করতে হবে, এবং সবার যেন স্বার্থ রক্ষা হয় সেভাবেই কিন্তু আসলে কাজগুলো করতে হবে। আর ছবি বানানো ছাড়া আসলে বিকল্প নাই সিনেমা হল বানানোর। এক্স্যাক্টলি। মানে আমরা যত বেশি ছবি বানাবো, আজকে আমরা যেই ধরেন এই রোজার ঈদে যে ছবিগুলো মুক্তি পেল, প্রতিটাই কিন্তু খুব ভালো মানের ছবি। জি। তো এরকম মানের যদি আপনি বছরে 20-25টা ছবি তৈরি হয়, তাহলে কিন্তু হলের সংখ্যা মানে ঈদের বাইরে আর কি। হ্যাঁ, ঈদের বাইরে অবশ্যই। জি জি জি। তো আপনি তো চলচ্চিত্রের নীতি নির্ধারণ পর্যায়ে আছেন, সম্ভবত জাতীয় পরামর্শ কমিটির সদস্য হিসেবে আছেন। সেখানে এগুলো নিয়ে কি ধরনের আলোচনা, এই যে মানে হল ব্যবস্থাপনা বা এই যে হলের মানে বাড়ানো বা পরিবেশ তৈরি করার মানে বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে? না, এখানে আসলে আমার মনে হয় যে না, সেগুলো নিয়ে আসলে অনেক আগে মানে এর মধ্যে তো আসলে কোনো এগুলো নিয়ে ওইভাবে কোনো মিটিং হয় নাই। তো আচ্ছা, কাজেই আচ্ছা। সে বহু আগে একবার হয়েছিল, তো সেটাও 1-1.5 বছর আগের কথা বোধহয়। এর মধ্যে আর হয়নি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটা সরকারের থেকে, কিন্তু সরকার কি করবে? সরকার তো আসলে সিনেমা হল বা সিনেমা, এটা তো একটা মানে ব্যবসায়িক ভেঞ্চার, তাই না? জি জি। তো
তো এটা আসলে যারা প্রযোজক আছে বা হল মালিক আছে তাদেরকেই কিন্তু এই কাজটা আসলে করতে হবে। সরকার যেটা করতে পারে যে এই ট্যাক্স কমাতে পারে, সরকার যেটা করতে পারে যে পলিসিগুলো আছে সেগুলো এমনভাবে সহজ করে দেওয়া যেন মানুষ সিনেমাতে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে ওঠে, সিনেমা হল বানাতে মানে আগ্রহী হয়ে ওঠে। সরকার কিন্তু কখনো সিনেমা হল বানাবে না আসলে, সেটা তো সরকারের কাজও না আসলে। আমরা শুনেছি যে লাইক আমাদের কমিউনিটিস যেই আপনার লাইক প্রত্যেকটা আপনার জেলা শহরে শিল্পকলা একাডেমি আছে, এগুলোকেও তো আপনার সিনেপ্লেক্সের আওতায় নিয়ে এখানে আসা যায়। এটা নিয়ে আমি এটা নিয়ে আমার কাছে মনে হয় যে শিল্পকলাতে কিন্তু সিনেমা খুবই অবহেলিত এবং সিনেমা দেখানোর কোনো মানে সিনেমাও তো একটা আর্ট ফর্ম, তাই না? তো সেখানে কিন্তু আমরা অন্য সবকিছুর প্রদর্শনী হয় বা নাটক বা অন্য সবকিছুরই হয়, কিন্তু সিনেমা কিন্তু হয় না। তা আমার কাছে মনে হয় যে মানে ওই যে সরকারের কাছে কিন্তু এই যে সরকারের নিজস্ব যেই ব্যবস্থাপনায় যে জিনিসগুলো আছে সেগুলোতে সিনেমা দেখানোর সুযোগ তৈরি করে দেয়, এটা কিন্তু সরকারের কাজ। আমি বলছি না যে সরকারকে এখনই কোনো নতুন করে মাল্টিপ্লেক্স নির্মাণ করতে পারে, সেটা না, কিন্তু সরকার তার জনগণকে শিক্ষিত করে তোলার জন্য, জনগণকে বিনোদন দেবার জন্য কিন্তু এইসব ইয়েগুলো করতে পারে, যেখানে আসলে শুধু যেখানে বিশেষ করে আমি বলবো যে যারা তরুণ নির্মাতা, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, তাদের কিন্তু আসলে দেখা যায় যে এই রেগুলার হলগুলোতে হয়তো অনেকেই তাদের ছবি প্রদর্শন করতে পারে না। তো তাদের ছবিগুলো যদি শিল্পকলার মাধ্যমে দেখাতো বা অনেক এক্সপেরিমেন্টাল ফিল্ম হয়, তাই না? তো সেই ছবিগুলো কিন্তু আমরা শিল্পকলাতে যদি দেখার সুযোগ হতো, আমার মনে হয় যে দর্শক হিসেবে আমিও খুব ভালো বোধ করতাম। জি জি, আমরা প্রায় বলতে শুনি যে সিঙ্গেল স্ক্রিনের ছবি ভালো আমার প্রাণে আপনার প্রজেকশন করা হয় না, বা সিনেপ্লেক্সগুলোতে ভালো হয়। তো মানে এইটার বিষয়ে আসলে আমরা দেখেছি যে একসময় জাজ মাল্টিমিডিয়া এক ধরনের কাজ করেছে, গভর্নমেন্ট থেকে কিছু কাজ হয়েছে, শিল্পকলা একাডেমিগুলোকে যাতে ছবি মানে দেখার উপযোগী মানে আপনার করা যায় সেটা নিয়ে কাজ হয়েছে, মানে কথা হয়েছে, কিন্তু আলটিমেট কোনো কাজ হয়নি। তাহলে সামনে আসলে মানে মানে কি ধরনের পদক্ষেপ নিতে হবে? দেখেন, টেকনোলজি তো খুব র্যাপিড চেঞ্জ হচ্ছে। জি হ্যাঁ, এখন ডিসিপি দিয়ে সারা পৃথিবীতে সিনেমাটা চালানো হয়। তো আমরা মাল্টিপ্লেক্সগুলোতে অলরেডি ডিসিপি নিয়েই করে আর কি, ডিসিপি সার্ভারের মাধ্যমে করে। কিন্তু যেগুলো সিঙ্গেল স্ক্রিন সেগুলো যদি প্রপার এইটা ডিসিপি এই সিনেমা প্যাকেজটা, ডিজিটাল সিনেমা প্যাকেজটা কিন্তু শুধুমাত্র প্রজেকশনের কোয়ালিটির জন্য না, সিনেমার এইটার সিকিউরিটির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে এই ফাইলটা যেন বের না হয়ে যায়, পাইরেসি রোধ করার জন্য একটা বড় একটা জায়গা। তো যখন আপনার একটা স্ট্যান্ডার্ড টেকনোলজি থাকবে, যারা এই বিষয়ক বিজনেস করবেন, যেটা সিনেমা হল মালিক বলেন অন্যরা বলেন, তাদেরকে কিন্তু এই টেকনোলজিটা অ্যাডপ্ট করতে হবে। এটা হচ্ছে এখন তাদেরও সহযোগিতা দরকার। ভালো সিনেমা না হলে ওনারা কিভাবে করবেন? আবার একই সাথে এই বিষয়গুলোতে সরকার যতদূর জানি সহজ শর্তে লোনেরও একটা ব্যবস্থা করে দিয়েছিলেন, কত 100 কোটি টাকা বোধ হয় এই সিনেমা, 1000 কোটি টাকা, সরি, ওটা অনেক টাকা। তো সেটাকেও কিভাবে সহজলভ্যভাবে এটা ডিস্ট্রিবিউট করা যায়, অথবা কিভাবে ওনারা বিজনেস প্রজেকশনটা ঠিকমতো করে এই টাকাটা কিভাবে গভর্নমেন্টকে রিটার্ন করবেন, এগুলো একটা সমন্বিত উদ্যোগ সবার সাথে বসে আসলে করাটা প্রয়োজন। একই সাথে আমি যেটা বলবো যে এই যে শিল্পকলার কথা আসলো, এটাকে আসলে একটা কম্বাইন্ড মানে থিয়েটারের মধ্যে আনা দরকার আসলে, মানে মানে এমন একটা আসলে মানে পরিস্থিতি ক্রিয়েট করা দরকার, এমন একটা ডিজাইন করা দরকার, সেখানে যেরকম একটা নাটকও ভালোভাবে মানে দেখানো যাবে, একটা সিনেমাও ভালোভাবে দেখানো যাবে, এক্সপেরিমেন্টাল অনেক কাজ দেখানো যাবে। তো এই যে এটা নানান মিডিয়ামের মিক্স করে মাল্টিপারপাস এটা করতে হবে, এটা কারণ স্পেস তো আছে, এইটা করলে তরুণ চলচ্চিত্র নির্মাতারা তাদের তো সুযোগ করে তাদের উৎসাহিত হবে। অ্যাটলিস্ট মানুষের এই যে হুমায়ুন আহমেদ যেমন আমাদেরকে বই পড়ার একটা অভ্যাস করে গেছেন, আমরা মানে প্রায়ই বলি যে পাঠাভ্যাসের ক্ষেত্রে হুমায়ুন আহমেদের একটা ব্যাপক অবদান রয়েছে। তো তারই গল্প নিয়ে যখন কাজ হচ্ছে বা অন্য গল্প নিয়ে যখন কাজ হচ্ছে, মানুষের মধ্যে ছবি দেখার প্রবণতাটা তৈরি হওয়াটা তো খুব বেশি জরুরি। আমি সেজন্য আপনাকে জানতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু সরকারের জাতীয় পরামর্শ কমিটির সদস্য হিসেবে আছেন, আপনার যেহেতু আপনি ফিল্ম মেকার, একটা সুবিধা আছে আমাদের ক্ষেত্রে, তাই না? মানে আপনি কি বলেছেন বা মানে এমন কোনো প্রস্তাব করেছেন? না, আমরা আসলে মানে বড় অর্থে তো অনেক কিছু নিয়ে আলাপ, যেটা সেখানে কিন্তু সেখানে কি যে সরকারি ইয়ে তো আসলে মানে সেটা তো তাদের মতো চলে, আমরা তো বাইরের আসলে কনসালটেন্ট, আমরা তো এরকম কিছু না। তো সেখানে আমরা আলাপ করেছি, বিশেষ করে যে সমস্যাগুলো আমাদের আছে সেটা অলরেডি রনি ভাইয়ের কথা উঠে এসেছে, সেই বিষয়গুলো কিভাবে ঠিক করা যায়, ই টিকেটিং এর আওতায় কিভাবে নিয়ে আসা যায়, ই টিকেটিং বাধ্যতামূলক করা সব সিনেমা হলের জন্য, এবং সেন্ট্রাল সার্ভার তৈরি করে সেখান থেকে কিভাবে ছবি ডিস্ট্রিবিউশন তৈরি করা যায়, এবং কিভাবে আসলে একটা ইকোসিস্টেম দাঁড় করানো যায় যেখানে সবাই লাভবান হবে এবং এখানে মানে
আপনার কি বলা যায় যে কর্মসংস্থান তৈরি হবে নতুন করে, এটাই তো মূল বিষয় যে যখন একটা আপনি জিনিস add নতুন কর্মসংস্থান তৈরি করতে পারবেন সেটা এটা, কারণ আমাদের দেশে হচ্ছে বেকারত্ব আমরা সবাই জানি যে সবসময় এটা একটা প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যত বেশি বিকশিত হবে এটার সাথে দেখবে যুক্ত কিন্তু 5 লাখ 10 লাখ লোকের কর্মসংস্থান অবশ্যই ব্যবস্থা হয়ে যাবে। অবশ্যই, এটা কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছিলাম যে ধরেন এই যে যতগুলো জিনিস আমরা আলোচনা করলাম এগুলো তো আসলে এক্সিকিউশন লেভেলের জিনিস। জি এর আগে আমাদের পলিসি লেভেলে আসলে ফান্ডামেন্টাল কিছু জিনিস কারেকশন করাটা খুব ইম্পর্টেন্ট। জি মানে সিনেমা এখন, আমি কালকেও একটা টকশোতে বলেছি, মানে সিনেমা এখনো কেন তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে এটা পরিচালিত হয়, এই প্রশ্নটা কিন্তু আগে আমাদের আনতে হবে যদি আমরা ভবিষ্যতের সিনেমা নিয়ে চিন্তা করি। কারণ এটা কালচারাল মিনিস্ট্রির অন্য দেশে আমি দেখেছি, মানে কায়রোতেও যখন ফিল্ম ফেস্টিভ্যালে গেলাম আমার কাছে ইনভাইটেশন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভারতেও কিন্তু তথ্য কিন্তু মন্ত্রণালয়ের এখন আন্ডারে, সম্ভবত ওরা কালচারাল মিনিস্ট্রির আন্ডারে সম্ভবত চলে গেছে, আমি জানি না। আমি যদিও সঠিক- বছর তাই। আগে এটা দেখেছিলাম, কিন্তু আমি জানি না এই সম্প্রতি জায়গাটা কোনো আমাদের ইয়ে মনে হয় যেহেতু এটা একটা কালচারের সাথে জড়িত বিষয়, জি। এইটাকে আসলে এখন কালচারাল মিনিস্ট্রিতে থাক, তথ্য মন্ত্রণালয়ে থাক, আমাদের কাজটা যেন সহজ হয়। আমাদের কাজটা সহজ হবে কিভাবে? ফিল্ম কমিশন করলে। Right. এটা সারা পৃথিবীতেই কিন্তু ফিল্ম কমিশন যেই বডিটা থাকে তারাই কিন্তু ফিল্মের ভালো হবে কি খারাপ হবে কি এই ডিসিশনগুলো মেক করে। সেটা যদি তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে থাকে তাহলে এই যে একটা কমিশন করা এবং সেখানে সবার একটা এক্সেস মানে নিশ্চিত করা এবং তারা সারা পৃথিবীর সাথে কানেক্ট করবে এবং বাংলাদেশের ফিল্ম মেকারদের কথা চিন্তা করবে, কারণ তারা এই বিষয়ে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট লোকজনই কিন্তু এটার মধ্যে থাকবে। এই ফিল্ম কমিশনটা আমাদের আগে ইম্পর্টেন্ট, তারপরে বাকিটা আমার মনে হয় আর একটু সহজ হবে। জি জি নিশ্চয়ই। তো তানিম নূর, এই যে পরিবার নিয়ে ছবি দেখার চল ফিরে এনেছেন তানিম নূর, এরকম একজন সাংবাদিক বলছিলেন। তো এই যে ফিরে এসে বেহুলা থেকে বনলতা এক্সপ্রেস জার্নিতে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল এবং দর্শক কি আসলেই হলমুখী হচ্ছে মনে করেন? হ্যাঁ অবশ্যই হচ্ছে, কারণ সেটা প্রতিদিন দেখছি আমরা এবং আপনারাও দেখছেন। এবং আপনি একটা যে বলেছেন যে মানে আপনারা ফ্যামিলি নিয়ে আসুন হলে। হ্যাঁ আসলেই, কারণ হচ্ছে যে আসলে আমাদের পারিবারিক বিনোদনের খুবই অভাব আছে। আমরা সবাই জানি যে আর আমাদের ঢাকাও অনেক বা আমাদের যেগুলো নগর বড় বড় সেখানে কিন্তু বিনোদনের যথেষ্ট অভাব আছে। আমাদের দেখা যায় রেস্টুরেন্টে খাওয়া ছাড়া বা পার্ক যে যাও আছে সেগুলো অপ্রতুল। তো সিনেমা একটা বিনোদন, সেটা পৃথিবীব্যাপী সবাই এই বিনোদনটা পরিবার নিয়ে যায় বা ছাড়াও যায়, মানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে এটা আমরা আগে, আমি নিজে যখন ছোট ছিলাম তখন তো আমরা সেভাবেই দেখেছি আর কি। তো সেই জিনিসটাই আসলে আমাকে অনুপ্রাণিত করেছে কিভাবে এখনকার যারা শিশুরা বা তো মানে এবং ফ্যামিলি যারা বয়স্ক সহ সবাই মিলে যেন একসাথে ছবি দেখতে পারে এরকম। এর মানে এই না যে আমি সবসময় এই পরিবারকে টার্গেট করে ছবি বানাবো, আমি হয়তো সামনে না সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা 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 যদি স্পেসিফিকলি যে আপনার দমের ক্ষেত্রে বলি বা বনলতা এক্সপ্রেসের ক্ষেত্রে বলি, যে আপনার মানে হলে যে টিকিট পাওয়া যাচ্ছে না, তো দর্শক সেই তার এক্সপেক্টেড মুভিটি দেখতে না পারে অন্য মুভি টিকিট কেটে যে দেখে আসছে, কারণ সে তো ফিরে আসতে চায় না, সে তো একটা মাইন্ডসেট নিয়ে গেছে ওখানে। তো আমি একটা প্রসঙ্গ চেঞ্জ করতে চাই যে আমি শুরুতেই বলছিলাম যে ধরুন রানী আপনি ওটিটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম যে চরকির আপনি একজন সিইও। তো চরকি প্রতিষ্ঠিত হয় 2021 সালের 12 জুলাই। তো চরকি কি ধরনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রথমত একটা প্ল্যাটফর্ম, বাংলাদেশি দেশি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে আসলে আমাদের দেশের নির্মাতারা কাজ করবেন। আমি নিজেও একজন নির্মাতা, আমি যেন আমার একটা প্ল্যাটফর্ম পাই আমার কাজের জন্য। কারণ বাংলাদেশে তখন আপনি দেখবেন যে দেশের বাইরের প্ল্যাটফর্মগুলো বেশি কাজ করছিল। ইনফ্যাক্ট নেটফ্লিক্স থেকে শুরু করে অথবা ইন্ডিয়ান প্ল্যাটফর্ম তখন আরো একটা, যদিও বঙ্গ আগে এসেছে। হ্যাঁ বঙ্গ, কিন্তু যদি আমি সাবস্ক্রিপশন বেস, প্রপার সাবস্ক্রিপশন বেস প্ল্যাটফর্ম যেটাকে আমরা চিন্তা করি, কারণ সাবস্ক্রিপশন থেকে বাংলাদেশে যে পরিমাণ টাকা বাংলাদেশের মানুষ দেখছে সেই টাকাটা দেশের বাইরে চলে যাচ্ছিল। রাইট। তো এবং আমাদের তো আসলে ফরেন কারেন্সি রিজার্ভে আসলে আমাদের এই টাকাগুলো তো চলে যাচ্ছে আসলে। তো আমাদের নির্মাতা আছে, আমাদের গল্পকারেরা আছে, আমাদের আর্টিস্ট আছে, তো আমরা নিজেদের প্ল্যাটফর্ম ওইভাবে তৈরি করা দরকার যাতে আমাদের দেশের টাকা দেশে থাকে। এটা আমার নিজের একটা মানে উদ্দেশ্যের জায়গা ছিল। এবং চরকি শুরু করার পরে কিন্তু আমরা এটা দেখেছি যে সারা পৃথিবী থেকে দর্শক দেখে, আমরা কিন্তু ফরেন কারেন্সি রিজার্ভে ছোট্ট হলেও একটা কন্ট্রিবিউশন। এটা বলতেই হবে যে 21 থেকে 2026 খুবই অল্প সময়ের মধ্যে চরকি তার নিজস্বতা তৈরি করতে পেরেছে এবং সক্রিয়তা ধরে রাখতে পেরেছে। এবং আমি বলবো যে মানে ব্যবসায়িক দিক থেকেও যদি বলি সে সফল। থ্যাংক ইউ। কিন্তু ব্যবসায়িক জায়গাটা হয়েছে কি, এটা একটা কন্টিনিউয়াস গেম আসলে। মানে অনেক স্ট্রাগল, মানে এত অল্প সময়ে অনেক আলোচনার মানে মানে জন্ম দিয়েছে বা ভালো ভালো কন্টেন্ট আমি যদি বলি, এটা হচ্ছে আসলে যে নির্মাতারা কাজ করেছেন এটা আসলে তাদের সফলতা।
তানিম ভাইরাও কাজ করেছেন, আরো অনেক নতুন নির্মাতা কাজ করেছেন, মানে শাওকিরা কাজ করেছেন, তারপরে হচ্ছে একদমই শাটিকাপের মতো একদমই নতুন সিরিজ আমরা দেখেছি। তো নানান ধরনের নুয়াশরা কাজ অনেক নির্মাতা, এটা আসলে নির্মাতাদের সফলতা এবং নির্মাতারা বিশ্বাস করেছেন যে বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে আসলে তৈরি করা দরকার সবাই মিলে। ওইটা আসলে আমি সবাইকে আসলে সাধুবাদ জানাই। জি, তো এই যে কিছু মানে আবার অভিযোগও শোনা যায়, আপনি নিশ্চয় মানে শুনে থাকবেন যে একটি নির্দিষ্ট সিন্ডিকেটের মধ্যে আমাদের ওটিটি গুলো ঘুরপাক খাচ্ছে, নিজেদের সার্কেলের লোকজন ছাড়া কেউ কাজ পায় না, এটা কতটা সত্য? প্রথমত ধরেন আমি সিম্পলি একটা স্ট্যাটিস্টিক্স বলি যে ধরেন বাংলাদেশের ডিরেক্টরস গিল্ড আছে, এখানে 400-র বেশি সদস্য আছে আমি মনে করি। হ্যাঁ, আমরা যখন ওটিটি প্ল্যাটফর্ম করি তখন তো আমরা একটা ইন্টারন্যাশনাল প্রসিডিউরে কিন্তু আমরা আসলে মানে এটা কমিশনটা করব, জি, তাই না, গ্রিন লাইটিংটা করব। এই যে একটা পিচিং প্রসিডিউর, এই যে এইটার যে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর থাকে, সেটার মাধ্যমে যে আমাদের আসলে পুরো পরিচালনাটা করতে হয় কার্যক্রমটা, আসলেও কি মানে আমি জাস্ট কোশ্চেন এটা আমার যে এই 400 ডিরেক্টর সবাইকে এই পিচিং প্রসিডিউরটা প্রপার জানে কিনা, প্রপার ফলো করতে পারে কিনা, প্রপার পিচটা করতে পারে কিনা। কিন্তু সবাই কিন্তু ডিরেক্টর গিল্ডের সদস্য, আমি সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, কারণ এই প্রবলেমটা আমরা নিজেরাই ফেস করেছি। কারণ আমরা যখন যে নির্মাতাদেরকে নিয়ে আমাদের তখন যতগুলো প্রোডাকশন করা দরকার, তখন আমরা ওই কোয়ালিটির যেটা চিন্তা করেছি সেটার চেয়ে অনেক কম নির্মাতা আমরা পাচ্ছিলাম। মানে যারা এক্সিস্টিং, যারা অনেক বড় বড় নাম ছিল, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার জন্য ওই রকম নির্মাতা তখন কিন্তু মার্কেটে কম ছিল। সে কারণে দেখবেন অনেক নতুন নির্মাতা বেটার কাজ করেছে ওই সময়টাতে। তো আমরা তো আসলে প্রোডাকশন মানে কমিশন করার জন্যই তো বসে আছি, জি, কিন্তু আমাদের ফিলিংটা হচ্ছে যে যেই কোয়ালিটিটা ডেভেলপ করা দরকার সেই পরিমাণ প্রফেশনালস আমাদের কম আছে। ওকে, সেটা আমি নিলাম অবশ্যই, কিন্তু এবং পরিচিত অপরিচিতর কথা যদি বলেন, স্বাভাবিকভাবেই আমি যেহেতু এই মার্কেট থেকে বড় হয়েছি, আমি নিজেও নির্মাতা, আমার সব বন্ধু কিন্তু নির্মাতাই থাকবেন, এবং আমার পরিচিত আসলে রাইটার থাকবেন, আমার পরিচিত আসলে আর্টিস্ট থাকবেন, এবং যারা আসলে ভালো কাজ করেন তাদেরই তো এক ধরনের একটা সমন্বয় তৈরি হয়। কিন্তু আমাদের মানে এই সমন্বয়ের বাইরে একদমই নতুন নির্মাতারা কিন্তু এখানে মানে কাজ করেছেন। তাওকিরের মতো নির্মাতা রাজশাহীতে বসে কাজ করেছেন, এটা কিন্তু চরকিতে আসছে, যার সাথে আমাদের কোনো সংযোগ ছিল না। তো কাজে এই ধরনের কথা তো অনেক আসবে, কিন্তু আসলে স্ট্রাগল টেবিলের এই পারে এবং ওই পারে বসলে বোঝা যায় যে আসলে স্ট্রাগলটা কোথায়। গণমাধ্যম হিসেবে তো আপনাকে সেই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতেই হবে। এমন আমি আপনার সবগুলো মানে পয়েন্টই নিলাম, তবে এটাও মানে থেকে যায় যে অনেকের হয়তো কাজ করার প্রচন্ড আগ্রহ আছে, সে আর্টিস্ট হোক বা ডিরেক্টর হোক, কিন্তু হৃদয় অনেকে পায় না। না, এটা রিচ করতে না পারার দায়টা আসলে কে নিবে? না, রিচ করতে না পারার দায়টা আসলে নাই। কারণ আমি একটা জিনিস বলি, আপনি আমাদের যখন ফেসবুক পেজের মাধ্যমে আমরা মানুষের সাথে কমিউনিকেট করি, সবাই দূর থেকে বলে যে আমি আসলে রিচ করতে পারি না। উনাকে জিজ্ঞেস করে দেখেন উনি কয়বার আমাদেরকে ইমেল করছে, উনি কয়বার ফেসবুকে আসলে ওখানে নক করছে, যেখানে আমাদের একটা ফুল কাস্টমার সাপোর্ট টিম বসে থাকে এটাকে কমিউনিকেট করার জন্য। আমরা বলি, কিন্তু আসলে কার্যক্ষেত্রে কতজন তাদের স্ক্রিপ্ট সাবমিট করেছে করে নাই এমন বলবো না, কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে। ধরেন আমি ডিসেম্বরে কোনো এক ধরনের কন্টেন্ট আমি প্রডিউস করতে চাই, কিন্তু হয়তো খুব ভালো গল্প এসেছে যেটা আসলে ডিসেম্বরের গল্প না, তখন কিন্তু আমি ডিসেম্বরের গল্পটাই বেছে নিব। মানে সিজন থাকে, অনেক রকম প্রোগ্রামিং এর অনেক স্ট্র্যাটেজি থাকে, ডিজাইন থাকে। মানে সবসময় যে ভালো গল্প হলেই যে হবে অথবা ভালো নির্মাণ হলেই হবে, এটা সবকিছুর একটা সমন্বয় তৈরি করতে হয়। মানে আপনি যেরকম অবশ্যই ভালোবাসা দিবসে আপনি ডেফিনেটলি আপনি 71-এর গল্পটা আপনি যেরকম ফেস করবেন না, সিজন থাকে না, তো ওইটা সবকিছু হিসাব করে যখন যেইটা আসলে ব্যাটে বলে মিলে সেটা নিয়ে আমরা কাজ করি। আমাদের কিন্তু ব্যর্থতার মানে জায়গা অনেক। আমরা ধরেন বছরে যদি 20টা প্রোডাকশন আমরা আসলে স্ট্রিমিং করি, তার মধ্যে 3টা-5টা ভালো প্রোডাকশন নিয়ে মানুষ কথা বলে, বাকি যে কথা বলে না, বাকি কিন্তু আমাদের অনেক স্ট্রাগল আছে এই প্রজেক্টগুলো। রাইট। না, এই যে তারপরে বলবো যে অল্প সময়ের মধ্যে আপনারা অনেক ভালো কাজ করার চেষ্টা করছেন, এতটুকু দিতেই হবে আপনাদেরকে। তো আমি তানিমের কাছে একটু জানতেই চাই যে এই যে আপনারা নির্মাণ করছেন এবং আপনি ওটিটিতেও অনেক কাজ করেছেন, আপনি কাইজারের মতো ফিল্ম বানিয়েছেন, তো আপনি ডোপ প্রোডাকশনের সাথে যুক্ত আছেন, তো আমরা দেখেছি যে বিজ্ঞাপনের ক্ষেত্রে ধরুন পিপিএম হয়ে থাকে, রাইট? তো এই যে মানে ঘুরে ফিরে অল্প কিছু পরিচিত মুখ আমরা দেখি যে ফিল্মে হোক বা ওটিটিতে, তো এই যে উন্মুক্ত অডিশন বা গ্রুমিং এর প্রয়োজন আছে বলে মনে করেন? না, মানে এটা তো সবসময় থাকবেই অবশ্যই, কিন্তু আমার কাছে মনে হয় যে আবারও আর কি যে আমাদের এখানে কিন্তু এমনিতেই
মানে আপনি যখন একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে করবেন তখন আপনাকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেট করে রাখে ওনারা আর কি, সেটাকে মিট করতে পারতে হয় আর কি ওনাদের স্বাভাবিকভাবে, যেহেতু ওনারা পয়সাটা তো তারা দিচ্ছে। জি জি জি। এবং আসলে একটা প্রাইভেট অর্গানাইজেশন কাকে দিবে কাকে দিবেন এটা কিন্তু আসলে এন্টায়ারলি তার ইচ্ছা আর কি। এটা তো আসলে আমাকে যদি না দেয়, আমি এখনো চরকির সাথে কিন্তু কোনো কাজ করি নাই, তাই এখন এটা এখন আমি তো বলবো না উনি সিন্ডিকেট বাজি করছেন আর কি, অ্যাটলিস্ট আর কি, মানে হয় নাই কোনো কারণে, হয়তো সামনে হবে বা বাট এর মানে তো হ্যাঁ এরকম তো না জিনিসটা আর কি, তাই না? তো কাজে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা সেরকম না, বরঞ্চ আসলে আমাদের এখানে মানে মূল যে বিষয় সেটা হচ্ছে কিউরেশন, যেটা ওনারা যেটার মধ্য দিয়ে বাছাই করে আর কি, যে কোন প্রজেক্টটা করবে কোনটা করবে না। তো এই কিউরেশন করাটা এটা জরুরি, কিন্তু এগেইন আসলে চরকির মতো যদি এরকম আরো 3-4টা থাকতো তাহলে আমার মনে হয় যে এই অভিযোগগুলো আসলে থাকতো না। প্রতিযোগিতা বেশি হয় কখন, যখন আপনার মানে বিনিয়োগ এটাতে এতটুকু বিনিয়োগ, তো সেখানে মানুষ এতগুলো, তো প্রতিযোগিতা তো হবেই। আমরা এখন এই যে সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্সে কার কটা শো হবে এই নিয়ে চলছে না, তো এখন জিনিসটা তো আসলে স্টার সিনেপ্লেক্সের মতো এরকম আরো 4টা থাকা, আপনি বলছেন যে কাজের ক্ষেত্র বড় হলে তখন হয়তো এই অভিযোগগুলো একটু কমে আসবে। পুরোটাই কিন্তু আসলে একটা অর্থনৈতিক বিষয় আর কি, মানে আপনি কি পরিমাণ টাকা ওখানে বিনিয়োগ হচ্ছে এবং সেটার জন্য কি তাহলে পরিমাণ একটা প্রশ্ন রয়েই যাচ্ছে, যারা অপরিচিত মুখ কিন্তু ট্যালেন্ট, তাদের আসলে তাদের নিয়ে মানে ভাবনাটা কি আপনার এটা নির্মাতা আসলে হিসেবে? আমি যদি ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে হই, যে আমি কিন্তু চাইবো যে মানে আমার এটা ব্যবসা করুক, এবং আমি এমন কোনো প্রজেক্টে টাকা দিব না যেটা আমি আগে ধরে নিচ্ছি যেটা করতে পারবে না আর কি, কেন দিব আর কি। তো কাজে তরুণদের বিষয়ে তো আসলে যে কেউ এটা আরো বেশি ভাবে করার কথা, মানে আমি হলে তাই করতাম, যে কারণ মানে এটাই তো মূল কাজ আর কি, যে তরুণদেরকে কিভাবে আরো বেশি করে মানে সুযোগ দেওয়া যায় এবং তৈরি করা যায়। জি, এবং আপনি বলছিলেন যে অনেক এই ওই চরকির মাধ্যমে অনেক নতুন নির্মাতা মানে কাজ করার সুযোগ পাচ্ছেন। তো রিদম ওটিটির জন্য নির্মিত কন্টেন্ট সিনেমা হলে মুক্তি দিয়ে দর্শকের সাথে কি প্রতারণা করা হচ্ছে, এরকম অভিযোগ আসে কেন? এটা মানে সিনেমা তো সিনেমা, এটার সাথে প্রতারণার বিষয়টা কি? ওকে, মানে এটার তো প্রশ্নই ওঠে না। আর প্রথমত সিনেমার ওই ওই ইয়েটা বোধহয় ভেঙে গেছে, মানে যখন ধারণাটা যে যখন মানুষের ডিস্ট্রিবিউশনটা ডিজিটাল হয়ে গেছে। আগে সিনেমার ডিস্ট্রিবিউশন হতো কিন্তু 35 মিলিমিটার রিলে, যেটা আপনার একটা নির্দিষ্ট প্রজেক্টর ছাড়া কিন্তু ওইটা আপনি আর দেখার কোনো সুযোগ পাচ্ছেন না। আমি চোরাবালি কিন্তু 35 মিলিমিটারে বানিয়েছিলাম, বানানোর সময় তো দেখার সুযোগ পাওয়া যায় না। তো তখন একটা খুবই ক্লোজ মিডিয়াম ছিল। এখন দেখেন মিডিয়ামগুলো কিন্তু অনেক উন্মুক্ত। আপনি ইউটিউবে কিন্তু ফুল সিনেমা ডিস্ট্রিবিউট হচ্ছে, সিনেমা হলে না দিয়েও সিনেমার চেয়ে, ধরেন আমাদের দেশের যত বড় স্কেলের আমরা সিনেমা হলের জন্য সিনেমা বানাই, এর চেয়েও বড় স্কেলে প্রোডাকশন বানিয়ে ইউটিউবে ফ্রি মিডিয়ামে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। তাহলে এটাকে আপনি কি বলবেন? এখন হচ্ছে যে আপনি এটা নির্মাতা অথবা প্রডিউসারের স্ট্র্যাটেজি, সে কোন কোন মিডিয়ামে তার এই সিনেমাটাকে দেখাবে। ধরেন ওটিটি প্ল্যাটফর্ম যেই সিনেমা বানিয়েছে, ধরেন আমরা নানান ধরনের সিনেমার সাথে যুক্ত, তুফানের সাথেও যুক্ত, তাণ্ডবের সাথেও যুক্ত, একটা মাসি, একটা বিগ স্কেল প্রোডাকশন। তো এইটা যদি আমি সিনেমা হলে দেই, সিনেমা হলে কি লোকজন আসছে, দেখছে? দেখছে। তার মানে এটা প্রতারণার জায়গাটা কোথায়? সেই আমি কোন সময় কোন মিডিয়ামে এটা ডিস্ট্রিবিউট করব। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন অনেক মিডিয়াম বাড়বে তখন আপনি মাল্টি মিডিয়াম থেকে কিন্তু আপনি এটার বেনিফিটটা আপনি নিশ্চিত করার জন্য চেষ্টা করবেন। শুরুতে সিনেমা হলে যাবে, তারপর ওটিটি আসবে, 2 দিন পর ভিআর আসবে, আপনি ওটার ভিতরেও তো সিনেমাটা ডিস্ট্রিবিউট, টেলিভিশনে আসছে। এক্স্যাক্টলি, মানে যত মিডিয়াম যুক্ত হবে তত আপনার সম্ভাবনা বেড়ে যাবে। ক্রস মিডিয়াম নিয়ে এখন আর কোনো প্রবলেম নেই, মানে এটা থাকার কথা না কখনো। এইটা এই ধরনের কনভারসেশনটাই আসলে অনেক পুরনো মনে হয়। ওকে, এত তানিম নূর, এই যে সরকারি অনুদান নিয়ে বিতর্ক মানে থাকেই সব সময়, মানে থেকেই যাচ্ছে। এবারও আমরা দেখছি যে 1 মাসের সময় দিয়ে তারপর এটাকে সময় বৃদ্ধি করা হচ্ছে এবং প্রচুর ছবি, এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই সরকার দলীয় কিছু প্রভাব এটার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তো এই যে অনেকে আবার এটাকে অনুদান না বলে অনুপ্রেরণা বাজেট হওয়া উচিত বলে মনে করেন। তো এই যে অনুদানের টাকায় গুণগত মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের জন্য কি করা যেতে পারে বলে একেবারে ছোট্ট কথা যদি বলেন। এটা আসলে আমার এটা আসলে খুবই জটিল একটা বিষয়। তো আমার মনে হয় যে যেই অভিযোগগুলো আছে সবসময়ই ছিল আসলে অনুদানের ইয়ে নিয়ে, মানে কম বেশি ছিল। আবার এমন না যে এমন অনেক ভালো ছবিও অনুদান পেয়েছে যেগুলো ভালো, সেটাও কিন্তু আছে, দুটোই আছে। কিন্তু আমি মনে করি যে অনুদানে কিভাবে আরো স্বচ্ছতা, জবাবদিহিতা আনা যায় সে বিষয়ে আসলে যা তথ্য মন্ত্রণালয়কে কিন্তু এগিয়ে আসছে এবং তাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে এটা তো পাবলিক মানি, আপনি অনুপ্রেরণা হিসেবে দিচ্ছেন, তো আপনি কাদেরকে দিচ্ছেন, যাচাই বাছাই কিভাবে হচ্ছে, সেগুলো আসলে আর আমি মনে করি যে আরো স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে যদি হয় তাহলে আমার মনে হয় যে এই অভিযোগগুলোও থাকবে না
এবং জিনিসগুলো আসলে সবার জন্য ভালো হবে। জি নিশ্চয়ই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে এত কষ্ট করে আসার জন্য, এবং দম এবং বর্ণনাথ এক্সপ্রেস অসম্ভব ভালো যাচ্ছে, এবং সামনে নিশ্চয়ই আরও এটা সপ্তাহব্যাপী বা মাসব্যাপী এটা চলবে হলে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে জাতীয় চলচ্চিত্র দিবস, এবং এই জাতীয় চলচ্চিত্র দিবস সরকারিভাবে পালন করা হয় 2012 সাল থেকে। এবং আজকে আমার অত্যন্ত ভালো লাগছে যে আপনারা দুজন চলচ্চিত্রের মানুষের সাথে আজকে আমরা কথা বলতে পারলাম। এই জন্য এনটিভির পক্ষ থেকে আপনাদের দুজনকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, এবং এনটিভিকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য। আর এনটিভি হচ্ছে আমার, তো আমি মনে করি সবসময় যে আমি এখানে হাউসফুল এফএনএফ এগুলো করেছি, অনেক স্মৃতি বিজড়িত আসলে আমার প্রতিষ্ঠান। জি ভালো থাকবেন আপনারা। জি, থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।